মন খারাপ করে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। জাঙ্কুকে ওর রুমে দেখে কিছু বলার আগে জাঙ্কুক তাকে মুখ মুছতে ইশারা করলো, তাই করলো। তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, মেহেদির রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো। দু একবার এভাবে ঘষায় তার কোনটাই হালকা হলো। পুরোপুরি উঠবে না জেনে সেও আর ঘষলো না। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছিস। এবার তেঠোটা হাসি ফুটলো, তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে জাঙ্কুক মুখের দিকে কয়েক পলক তাকিয়ে চলে গেল। তেও সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটে ছুটে নিচে গেল আর গিয়ে বাবাকে দেখে চিৎকার করে উঠলো। ঈদের দিনের বেশ সালামি পেয়ে গেছে সে। ড্রয়িং রুমে তখন যেন চাঁদের হাত বসেছে। বাকিরা তেল গালের দিকে খেয়াল করে কি হয়েছে জানতে চাইলে জাঙ্কুকের বলা কথাটা বলেছে সবাইকে। একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে। ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য। গিন্নিদের রান্না শেষ, বাড়ির পুরুষের শয়নে রেডি হতে লেগে পড়েছে। মিস্টার নামজুরা তিন ভাই পড়েছে একই রকম পাঞ্জাবি, সুগার সব ভাইরা পড়েছে একই রকম পাঞ্জাবি, বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস, বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি। বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে। সবাই উপস্থিত থাকলেও জাঙ্কুক নামিনি দেখে মিসেস সেমায়ের বাড়িতে ছুটলে ছেলের রুমে। জাঙ্কুক কানে ফোন থেকে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে কারোর সাথে। মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুচকি হাসলো। মিসেস ছেলেকে দেখে মনে মনে বলে ফেললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি নিজের হাতে সেমাই ছেলের মুখে তুলে দিয়ে কপালে চুমু এঁকে দিলেন। জাঙ্কুক মায়ের হাতে দুইবার সেমাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। মিসেস জিনো হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন। উনি যেতেই তে জাঙ্কুকের রুমে উঠে দিল। দেখলো বিশুদ্ধ পুরুষটাকে। না মানতেই হয়, বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই সুদর্শন। এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না, বরং ভালোই হয়। যখন তখন ঝাপটে ধরা যায়। কিন্তু এই সাতটাকে পটাতে তো পারে না সে, কম চেষ্টা তো করলো না। এসব ভেবে সে মুখ ভেঙচি দিতেই জাঙ্কুক বলল, মেজরের মেয়ে হয়ে ভদ্রতা গানের এত অভাব কেন তোর? গরু চোখে আবার দেখে ফেলেছে। যাই হোক, আসবো জাঙ্কুক ভাই। কি বললি? কই কিছু না তো। জ্যাকসন ভাই আতর দিতে বলল। জাঙ্কুক আতর দিলেতে জাঙ্কুকের আপাতমস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসলো, সালামি থেকে টাকা দিতে হয় জাঙ্কুক ভাই, আর কিছু দেওয়া যায় না। ঝেড়ে কাশ। না মানে সবার তো হ্যান্ডসাম জাঙ্কুক ভাই নাই, আমার আছে। তাই তাকে যদি আমার নামে কেউ লিখে দিত, তাই বলছিলাম আর কি। ধর কেউ সত্যি সত্যি লিখে দিল, তাহলে কি করবি? এই কথা শুনে তো থেমে গেল। চটজলদি পিছনে ফিরে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়িয়ে গেল। তারপর আচমকা জাঙ্কুকের বুকের বাঁ পাশে চুমু এঁকে মিষ্টি হেসে বলল, তার মুখ জমিনে এভাবে চুমু এঁকে আমার নামটা আগে খোদাই করতাম, তাহলে কেউ নজর দিতেও পারতো না, কেড়ে নেওয়ার কথাও ভাবতো না। জাঙ্কুক জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের কাছটায় অদ্ভুত শিহরণ হচ্ছে। বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযোগ করা যায়, আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায়। সেও তো মানুষ, কারো তো ধৈর্যের সীমা পরিসীমা আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে তাকে জানিয়ে দিতে যে তার বুকের গভীরে ছোট্ট একটি রাজকুঠুরি আছে। সেই কুঠুরিটা দলিল করে একমাত্র ব্যক্তিগত নারীর জন্য। সেই নারীর জন্য কুঠুরিটা একটু একটু করে জমা করেছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, পানি নেই, নেই কোনো গর্জন। তবুও ভালোবাসার কমতি নেই সেখানে, বরং দিনকে দিন তা বেড়েই চলেছে। এদিকে তো এক বুক আসনে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আর কিভাবে বুঝালে বুঝবে জাঙ্কুক ভাই? কতভাবে বুঝাবে? সে এই মানুষটাকে খুব করে চায়। যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটা চায়। এবার আর মিথ্যে ভালোবাসেনি, মানুষটার সামনে দাঁড়ায়নি। এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা। পূর্বের মতো আজও জাঙ্কুকে চুপ দেখে তার হাসি ধীরে ধীরে মুছে গেল। সে তো বসে শ্বাসাটুকুনে তাকিয়ে রইল যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে। কিন্তু তাকে হতাশ করে জাঙ্কুক সামনে থেকে সরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, আতর লাগালো। পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠলো। তের খুব ইচ্ছে করলো তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে, কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। মার জুটতে পারে কপালে, তাই আর দাঁড়ালো না, নিচে চলে গেল। বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল। তে নিজেও ভাবলো গোসল সেরে ফুলপুরি সেজে রেডি হয়ে থাকবে। বাবা চাচা ভাইয়ারা ফিলে সালামের জন্য ধরবে। কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের দিন। সে চট করে উঠে রুমের দিকে ছুটলো। মেয়েকে এভাবে যেতে দেখে মিসেস জিসু খেকিয়ে উঠে আসতে যেতে বললেন, কিন্তু তে শুনলেও দৌড়ে চলে গেল তার রুমে। এরপর গোসল সাজগোজটা দূর, পেটের ব্যথায় জুবুথুবু হয়ে বিছানায় পড়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে তে নামছেটা দেখে মিসেস জিসু উপরে এলেন। মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। এই কষ্টের ভাগ তো নেওয়া যায় না, কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার মেডিসিন হট ওয়াটার পট এনে দিলেন। তে ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল। মিসেস জিসুর কথা বাড়ালেন না, দরজা হালকা দিয়ে চলে গেলেন। মিসেস জিসুকে তের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলা চুপ হয়ে গেলেন।
ওদিকে ঈদগাহ মাঠে নামাজের জন্য কাতারে কাতারে দাঁড়িয়েছে শত শত মুসল্লি। যথাসময়ে নামাজ শেষ করে চলল কোলাকুলি। তারপর সেখান থেকে ফিরে জিওনা ফিরে এলেন বাড়িতে। খাওয়া দাওয়া করলেন। ইয়ঞ্জন সুবিন একে একে সবার থেকে সালামি নিল। মিস্টার নামজুন ছোট ভাই ছেলে মেয়ে কিংবা বাড়ির বউদের সালামি দিতেও বাদ রাখেন না। মিসেস জিনোদের দুই জায়গায় সালামি দেওয়ানোর পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো। জ্যাকসন বের হলো লিসার সাথে দেখা করতে। সুগা ঘুমানোর নাম করে জিমিনকে ইশারা করে গেল নিজের রুমে। জাঙ্কুক আশেপাশে চোখ বুলে কাঙ্ক্ষিত কাউকে না পেয়ে নিজের রুমে গিয়ে টুকটাক ফোন করে সারলো। কথা বলতে বলতে খেয়াল করলো এখনো একটা খাম পড়ে আছে। খামের উপরে নাম লেখা জিওন তাইহং। তার মানে সে সালামি নিতে রুমে আসেনি। এমনটা তো হওয়ার কথা নয়। নিচে তো নেই, তাহলে গেল কোথায়? সোহেনের সাথে রাস্তা করতে বের হয়েছে নাকি? যদি তাই হয় তো মার একটাও মাটিতে পড়বে না, কান টেনে লম্বা করে দিবে। এই কথা ভেবে তে রুম পার হতে গিয়ে দেখলো দরজা ফিরিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে থাকার মেয়ে তো সে নয়। তবু একবার নক করতে ঠিক হ্যাক করে বলে উঠলো, ওই কেরে বাল, উঠতে পারবো না, যার দরকার ভিতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে জাঙ্কুক বিড়বিড় করে বলল, বেয়াদবটাকে ম্যানার্স শিখাইতে পারলাম না। ওই কেরে বাল আবার কি কথা? চড়িয়ে দাঁত ফেলে দিলে যদি শিক্ষা হয়। বিড়বিড় করতে করতে সে রুমে ঢুকে দেখে তে পেটে বালিশ চেপে চুপচাপ শুয়ে আছে। মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে। সকালে ড্রেসে দেখে গেছে এখনো পরনে ওই ড্রেস। তার মানে শাওয়ারও নেয়নি। কিন্তু কেন? কেন এর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বললেও বুদ্ধিমানরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ জাঙ্কুককে দেখে তে শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। ওনা কোথায়? তড়িঘড়ি ওনা খুঁজতে গিয়ে খেয়াল করলো ওনাদের তার পায়ের পেটে বাঁধা। কোমর থেকে পা অব্দি কেমন কামড়াচ্ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওনায় যা গিট্টুর মারা মেরেছে, খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। জাঙ্কুকের দৃষ্টি ততক্ষণ ছিল তার স্টাডি টেবিলের চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট। একদিন পরে তারপর আর খুঁজে পায়নি। এই লোভী বিড়াল হাতিয়েছে, আন্দাজ করে খোঁজও করেনি। জাঙ্কুকের পরনে এখনো সকালে সাদা পাঞ্জাবি পায়জামা। তে মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন জাঙ্কুক ভাই? ডাকাতি করে 9,000 টাকার ড্রেস কিনে নিলি, বলিসনি তো সেটা তুলে রাখার জন্য? পরে পরবো। পরে কেন? এমনি। যা শাওয়ার নিয়ে আয়, ঘুরতে বের হব। শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্র সে লাফিয়ে উঠতো। আর যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। জাঙ্কুক সালামের খামটা এগিয়ে দিলে তে অভিমানে থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললোই সালামি হিসেবে টাকা নিবে না এবার। যা চেয়েছে দিতে পারলে যেন সেটাই দেয়, নতুবা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফোলালে টাকা পেয়ে যাবে। কিন্তু টাকা তো চাই না তার, চাই জলজান্ত বিশুদ্ধ পুরুষটাকে, একদম আপন করে, নিজের করে। তে খাম ধরছে না দেখে জাঙ্কুক বলল, ধরছিস না কেন? লাগবে না। না লাগলেও ধর, আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা না নিলেও চলবে। জাঙ্কুক ভ্রু কুঁচকালো, নিচের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল, তোর বাপের যা আছে সেটা নিবি না তাই তো? তা তোর বাপের কিসের অভাব? কি লাগবে? কিসে খুশি তোর বাপ? মেয়ের খুশি ধার ধারণা আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। এই কথা বলে তো মুখ বাঁকালো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসলো। একটু আগের খাওয়াতে রেটো পানিটুকু জাঙ্কুক পান করে বলল, আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখবো না কাউকে। বল কি চাস? আর কতবার বলবো? যতবার জানতে চাইবো। এতবার জানিও যখন প্রাপ্তির খাতা শূন্য, তাহলে জানাবো কেন? এই কথা বলে তে অভিমানপূর্ণ চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাইছে, আমার হয়ে যাক বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার নামটা শুধু আমার জন্য চিরস্থায়ী হোক। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক পুনরায় খামে এগিয়ে দিল। তে পুনরায় গো ধরে বলল, বললামই তো সালামি লাগবে না, অন্যদের দিয়ে দিব। ভেবে বলছিস? সালাম হিসেবে স্বয়ং জাঙ্কুক ছিল, তাকেও কি তবে? এই কথা বলে তে তুড়ি তাকালো জাঙ্কুকের দিকে, চোখে মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে জাঙ্কুক হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল তেকে। আকস্মিক কাণ্ডে তে বাঘ হারা, নড়চড় ভুলে গেল যেন। বুকের ভিতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন কাঁপছে। তার মাথা থেকেছে জাঙ্কুকের বুকে। তবে কি জাঙ্কুক ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি 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 তার ব্যক্তিগত পুরুষ হবে জাঙ্কুক ভাই? তার এখনো স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যি স্বপ্ন দেখছে? একটু পরে ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক। আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। তার অবস্থা দেখে জাঙ্কুক ফিসে হাসলো, বাঁধন একটু শক্ত করে ধরলো। এরপর একটু ঝুঁকে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কে দ্বিধাটা বাড়াতে কোলাকুলি করা উত্তম। এই কথা শুনে তে শুধু লাজুক হাসলো। তার গাল জোড়া কেন জানি লাল হয়ে উঠেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না। হঠাৎ কি ভেবে তার কর্পিত হাত জোড়া রাখলো জাঙ্কুকের পিঠের উপর। না স্বপ্ন নয়, এই যে প্রিয় মানুষটাকে ধরতে পারছে, ছুতে পারছে, অনুভব করতে পারছে। তখন জাঙ্কুক হঠাৎ বলল,
করলো। এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়ে যাস তাহলে আমার চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসায় ঢুকবো আমি। এ কথা শুনে তে শক্ত করে খামচে ধরলো জাঙ্কুককে। কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না। এসব কথা শুনে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে জাঙ্কুকের বুকের ভরটা যেন কমে এলো। বুঝলো হারানোর ভয়টা ভালোভাবে তার মনে ঢোকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে মিসেস জিসু দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়াতেই তে বাধা দিল। মাকে না দেখে জাঙ্কুককে খাবলে ধরে পুনরায় মাথা রাখলো প্রিয় মানুষটার বুকে। এবার জাঙ্কুক তাকে সরালো না, বরং মিসেস জিসুর আগুন চোখে চোখ রেখে তাকে রইল এক দৃষ্টিতে। তখন মিসেস জিসু হাতের প্লেটটা সজোরে আসতে ফেলতেই তে চমকে উঠলো। বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহারাগিরি নিজের চোখে দেখে রাগটাকে সামলাতে পারলেন না তিনি। মাতে তেড়ে আসতে জাঙ্কুক থেকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে এই বিষয়ে কোনো কথা হবে না ছোট আম্মু। যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। এই কথা বলে সে তার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটলেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামলো। এদিকে মিসেস জিসুর সাথে তখন ইয়ুদের ছবিও গিয়েছিল, কারণ সকাল থেকে দিকে তারা দেখেনি। এদিকে সালামের টাকা গোনার সময় হয়ে গেছে, কিন্তু তারা জাঙ্কুক থেকে জড়াজড়ি অবস্থা দেখে এবং মিসেস জিসুর প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সুগার কাছে। রোমন্ত সুগাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সুগা ভাইয়া, এই সুগা ভাইয়া, ওঠো তাড়াতাড়ি, দেখো সর্বনাশ হয়ে গেছে। ট্যাঙ্গার দল দালাস না তো, ঘুমাতে দে। ওদিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। জাঙ্কুক ভাইয়া টিয়াপু চুপি চুপি প্রেম করছিল, তখন ছোট আম্মু দেখে ফেলেছে। এখন ওদের দুম দুম করে মারবে বোধহয়। জাঙ্কুক আর তে প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? জড়াজড়ি করলে তো প্রেম হয়ে যায়, তুমি কিছু জানো না দেখছি। এবার সুগার খুব ছুটে গেল। চোখ বড় বড় করে তাকে কিছু বলার আগে শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে ঘটনা সত্যি নাকি? সে তুড়ি ক্লাব মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো বড়রা সবাই জড়ো হয়ে গেছে। জাঙ্কুকের কোমরের কাছটায় পাঞ্জাবি খামচে ধরে তার পিছনে তে দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই মিসেস জিসু মিস্টার বুকামকে উদ্দেশ্য করে বললেন, এবার হলো তো, মিললো আমার কথা। জিসু থামো, ব্যাপারটা আগে বুঝতে দাও। জাঙ্কুক কি হয়েছে? জাঙ্কুক তখনও সিনা উঁচু করে দাঁড়িয়ে আছে। না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ। মিস্টার বুকামের কথায় সে এবার অকপটে জবাব দিল, আমি থেকে বিয়ে করতে চাই, কবে কখন জানি না, তবে সে বউ হলে আমারই হবে। অকপটে বলা জাঙ্কুকের কথা শুনে হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। এই ছেলে এসব কি বলে? বলা নেই কয়া নেই ডিরেক্ট বিয়ে। তাছাড়া এরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, মারামারি করে, সুযোগ খুঁজে বেড়ায় কে কাকে বকা খাবে। কিছুদিন আগেও জাঙ্কুক থেকে চালাকার দিয়ে মারলো। মার খেতে জাঙ্কুকের সিগারেট খাওয়া ছবি সবাইকে দেখালো। মরা কান্না কেঁদে মিসেস জিনা জাঙ্কুকে না বকা অব্দি থামলোই না। কথা খোঁচাখুচি করার ব্যাপারটা না হয় বাদই রইল। তাহলে কিভাবে কি? নাকি দুজনে মিলে প্র্যাঙ্ক করছে? আজকালকার ছেলেমেয়েরা যা বিচ্ছু, হার্ট অ্যাটাক করার মতো কাজ কারবার করে বলে প্র্যাঙ্ক। এই জন্য একবারে কিছু না বলে সকলে আগে ঘটনা বোঝার চেষ্টা করছেন। তবে জাঙ্কুকের কথা শুনে মিসেস জিসু খেকে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। একটু ভুল হলো যে ছোট আম্মু। হ্যাঁ আমরা ভাই বোন, তবে চাচাতো ভাই বোন। আর চাচাতো ভাই বোনের বিয়ে স্বয়ং ইসলাম ধর্মে জায়েজ আছে। যা ধর্মে যায় সেখানে বাড়তি কথার কারণ দেখছি না। ধর্ম নিয়ে যখন এতই জ্ঞান রাখো তাহলে সম্পর্কে জড়ালে কেন? ধর্মে কি বলা নাই প্রেম ভালোবাসা হারাম? কাউকে মন থেকে ভালোবাসা হারাম নয়, বরং অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন সম্পর্ক চালিয়ে যাওয়া হারাম। মন থেকে কাউকে ভালোবেসে বিয়ে করতে চাওয়া হারাম নয়, বরং গোপনে প্রেমের নামে স্পর্শ করাটা হারাম। আমি সেসব কিছুই করিনি, বরং খারাপ কিছু যেন না ঘটে তাই আজকে সরাসরি বিয়ের প্রস্তাব রাখছি। কেমন সাধু তা তো চোখেই দেখলাম, আমি না দেখলে। মিসেস জিসুর কথা আটকে গেল। উনি ফোঁস করতে করতে অন্যদিকে তাকালেন। রাগে শুয়ে চলে যাচ্ছে ওনার। তবে ভাসুরের সামনে উনি থামলেও জাঙ্কুক থামলো না। সে অকপটে উত্তর দিল, কি দেখেছো? ও, জোরে ধরেছিলাম তোমার মেয়েকে, এটা বুকে জায়গা দিয়েছি। তবে আমার মনে কোনো নোংরা চিন্তা ছিল না, আর না হাতের স্পর্শে ছিল অবাধ্যতা। হয়তো ভাবছো তুমি দেখেছো বলে আমি সবাইকে জানালাম, তা কিন্তু নয়। বরং আজ ঈদের দিন আমার গোপন ভালোবাসা উন্মুক্ত করেছি ওর জন্য। কেন জানো? কারণ তোমার মেয়ে সালামি হিসেবে আমাকে চেয়েছে, আমার টাকা নয়। তার চাওয়াটুকুকে পূরণ করতে আজই আমি বিয়ের কথা জানাতাম। কারণ লুকোচুরি প্রেম করার মতো ধৈর্য আমার নেই। আর ধৈর্য নেই বলে তোমার হাতা চলার শব্দ শুনেও আমি ওকে বুক থেকে সরাইনি। ভদ্র সেজে দাঁড়িয়ে যায়নি তোমাকে দেখে। যদি সেরকম ইচ্ছে থাকতো তবে ধরতে পারতে না তুমি, যেমনটা এতদিন পারোনি। এই কথা বলে জাঙ্কুক থেমে সুগার দিকে তাকালো। তবে তার এই তাকানোর মানে কেউই বুঝলো না। আর বুঝলো না বলে এবার মিসেস জেনি মুখ খুলেন, মানলাম ধর্মে জায়েজ আছে, তবু মানুষ কি বলবে? বাহিরের মানুষের ধার কবে ধরলাম মনে পড়ছে না। আর তোমরা বলে দাওনি কেন চাচা তো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। এত যুক্তি তর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক, ব্যাস।
সেটা তোমাদের ব্যাপার, জানানোর দরকার তাই জানলাম, মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব। পথ বেছে নেবে মানে হলো এটাই যে তুমি যা ভাবছো একদম তাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পক্ষের কথা শুনছিলেন মিস্টার নামজল। ছেলের কথার ভঙ্গিমা বলে দিচ্ছে সে এই ব্যাপারে ভীষণ সিরিয়াস, তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে তার মতামত জানা দরকার। তাই উনি হাত বাড়িয়ে সবাইকে থামতে বললেন, তারপর জাঙ্কুকের পিছনে লুকিয়ে থাকা তেকে ডাকলেন, মা এদিকে এসো। ওনার ডাক শুনে তীরের মতো উকি দিয়ে বলল, যেতে গেলে আমু খপ করে ধরে খুব মারবে, তুমি বলো আমি শুনছি। জাঙ্কু কি কোনো কারণে তোমাকে ফোর্স করেছে? কোনো কিছু নিয়ে ভয় দেখিয়ে এসব বলাচ্ছে, নাকি দুজন প্ল্যান করে আমাদের সাথে প্র্যাঙ্ক করছো? মিস্টার নামজনের কথা শুনে জাঙ্কু ভ্রুকুচকে তাকালো। ফোর্স? এখানে ফোর্সের কথা কোথা থেকে এলো? ফোর্স করলেই মানবে এত সরল নয় নিশ্চয় জীবন কন্যা, যেখানে সে নিজে চুমুটুমু খেয়ে শরীরে জীবাণু ছড়িয়ে একা একাই তার নামে গায়ে কলঙ্ক টলঙ্ক মেখে একাকার করে ফেলেছে, সেখানে সেনাকে ফোর্স করবে? হাস্যকর। তবে জাঙ্কুকের কথা বাড়ালো না, এর মুঠোয় থেকে পাঞ্জাবি ছাড়িয়ে হাতটা টেনে সামনে দাঁড় করিয়ে দিল আর মুখে বলল, প্রাপ্তি আর মুক্তি তোর হাতে, যা করবি ভেবে করিস। সে ভয়ে ভয়ে তাকালো রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের দিকে, এরপর মিস্টার নামজনের দিকে। তবে কানে একই সুরে বাজতে থাকলো কিছুক্ষণ আগের বলা জাঙ্কুকের কথা, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস তাহলে আমায় চিরতরে হারাবি, ওয়াদা করে বলছি সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না, যেন না পাস। এর জন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়ে কিনে বাসায় ঢুকবো আমি। এ কথা স্মরণ করতেই মনে হলো কেউ যেন তার কলিজায় ভাল থাবা বসালো, রক্তাক্ত করে দিল বক্ষপাশ। তার অক্ষিপট অস্ত্র ছলকে গড়াতে লাগলো। জাঙ্কুকের দিকে একবার তাকাতে গিয়ে সুগার দিকে নজর পড়লো। চাহনিতে যেন বলছে, ও ভাইয়া বাঁচাও। সুগা বোনের চাহনি বুঝে দুই কদম এগিয়ে এলো, মাথায় হাত রেখে গুরু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, জাঙ্কুকের নামে কবুল বলবি? কাজে ডাকবো? তে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে মৃদুভাবে মাথা নাড়ালো কেবল, অর্থাৎ রাজি। তা দেখে সুগা বোনের মুখ উপরে তুলে সুস্পষ্ট ভাবে বলে বসলো, ভালোবাসলে সর্বসম্মুখে ভালোবাসা প্রকাশের সৎ সাহস থাকতে হয়, যদি না থাকে সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আমি যেমন তোর বোনকে ভালোবাসি, পুরো পৃথিবীর সামনে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি জীবনকে ভালোবাসি, বিয়ে ওকেই করবো, সে হবে জীবনদের বড় পুত্রবধূ। আমার বিশ্বাস হাত বাড়ালে আমার জিমিনও এগিয়ে আসবে, প্রয়োজনে আমার বানানো হাত ধরতে সেই বাড়ি ছেড়ে দেবে। তাহলে তুই আমাদের বোন হয়ে ভালোবাসা প্রকাশে ভয় পাচ্ছিস কেন? একবার শুনিয়ে দে, তুই হলে জীবন জাঙ্কুকের হবু বউ। সুগারের কথা শুনে সকলে যেন আরেকবার আকাশ থেকে পড়লেন। জাঙ্কুকের সঙ্গে তের কথা মানলেও সুগা জিমিনের কথা মানতে পারলেন না কেউই। থমথমে মুখে তাকিয়ে রইলেন সকলে। এটা সম্ভবই নয়, কারণ লোক সমাজে ওনাদের চলতে ফিরতে হয়। যখন বাইরের সবাই জানবে তখন কিছু বলার আগে ভাববে বাইরে নিশ্চয়ই অঘটন ঘটেছে। নতুবা এক ভাই ছেলেদের সঙ্গে আরেক ভাই দুই মেয়ের বিয়ে বা দেবে কেন? দিলে একজনের দিক, তাই বলে দুজনের। এমন না যে জীবনটা খারাপ কিংবা ছেলে মেয়েরা খারাপ যার জন্য বিয়ে আসে না, বিয়ে তো অহরহ আসে। যদি আসে তাহলে বাড়িতে কেন আত্মীয়তা করতে হবে? মোদ্দা কথা, ছেলে মেয়েরা যদি এতই সাধু হয় তাহলে বাইরে আত্মীয়তা করতে সমস্যা কোথায়? নাকি মেয়ে দুটোর চরিত্রে দোষ আছে? যদি তারাই নিষ্পাপ হয় তাহলে কি ছেলে দুটোর মাঝে ঘাবলা আছে? নতুবা সচরাচর এমন তো দেখা যায় না। এসব প্রশ্নকে সাইডে রেখে এটা যদি বলা হয় তারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছে, এটা কি গ্রহণযোগ্য? তাও কিন্তু নয়, বরং হাসাহাসির কারণ পেয়ে বলবে আজকাল জীবন নিবাসে পরিকল্পনা করে ভালোবাসাবাসি চলে। এসব কথার কে জবাব দিবে? এদিকে জিমিন চুপ করে তাকিয়ে আছে সুগার মুখ পানে, দেখছে একজন অথচ প্রেমিক পুরুষকে, দেখছে তার প্রতি অগাধ বিশ্বাস বুকে নিয়ে আধা পাগলকে, যাকে এতদিন বুঝিয়ে সুঝিয়ে রাখলে আর সে অঘটনটা ঘটিয়ে ফেলেছে। আচ্ছা, সে কি আন্দাজ করতে পারছে তার কথা এখন সব সম্পর্কে বাধা নড়বড়ে হয়ে যেতে পারে? জাঙ্কুকদের পূর্ণতার মাঝে অপূর্ণতা শব্দ দেওয়াল হয়ে ওঠার কারণ হতে পারে। এদিকে সুগার কথা শেষ হতেই মিসেস যিশু দুপা পিছিয়ে গেলেন, অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। তারা জানে আজ তারা তাদের মাকে গুহারান হারিয়ে দিয়েছে। এটাকে শুধু হারিয়ে দেওয়াই বলে না, একেবারে শীত তারা ভেঙে দেওয়া। গোপনে থাকা আতঙ্ক অবশেষে সত্যি হয়ে গেল। ওনাকে পিছাতে দেখে জিমিন এগোতে উনি হাত উঠে বারণ করলেন। আর কিছু বলারও নেই, শোনারও নেই। মেয়েরাও এখন বড় হয়ে গেছে, নিজেদের পথ নিজেরাই বেছে নিতেও শিখে গেছে। এবার তাহলে ছুটি নেওয়ার পালা। যদিও ছুটি বলে না, এটাকে বলে চুপ করে পালিয়ে যাওয়া। উনি কিছুক্ষণ থম মেরে লাল বর্ণ চোখে তাকালেন মিস্টার বুকামের দিকে, তারপর আসলে চোখ মুছে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এতদিন তোমার সঙ্গে যেতে রাজি হয়নি, এই সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি, আজ যেতে চাইছি। সঙ্গে না সম্ভব হলে নিও, নয়তো একেবারে 3 তালাক দিয়ে আমাকে মুক্ত করে দিও। যদি তাও না পারো তবে আমার দাফনের জন্য তৈরি থেকো। মিসেস যিশুর কথা শুনে মিস্টার বুকাম কথাকে হারিয়ে ফেলেন, শুধু অবাক চোখে তাকিয়ে রইলেন সহধর্মিনীর দিকে। এই যেন অচেনা কেউ। এতগুলো বছর উনি জেনে এসেছেন মিসেস যিশুর কাছে উনি পুরো পৃথিবী, আর মেয়েরা হলো পৃথিবীকে ঘিরে রাখা অনাবিল সুখ। আজকে
পৃথিবী আর সুখ দুটোকে মিশে কিছু অনায়াসে বিসর্জন দিয়ে দিচ্ছে। দাফন করা তালাক দেওয়ার কথা বলতে একবারও বুক কাঁপলো না, মনে পড়লো না সামনে দাঁড়ানো মানুষটা সহ্য করতে পারবে কিনা। এদিকে জাঙ্কুক, সুগা আর দরজায় দাঁড়ানো জ্যাকসন যেন বাখারা। তারা কল্পনা করতে পারেনি তাদের নরম সব ছোট আম্মু এই কথা বলতে পারে। কিন্তু এই ঘটনা অন্যদিকে মন নিচ্ছে দেখে এবার সুগা এগিয়ে এলো, সিনা উঁচু করে সরাসরি মিসেস যিশুকে বলল, এতটাই অযোগ্য আমরা? মিসেস যিশু জবাব দিলেন না, মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। সুগা তখন গো ধরে দাঁড়িয়ে পুনরায় জিজ্ঞাসা করলো, যতক্ষণ না আমাদের অপরাধ চোখে আঙ্গুলে দেখাতে পারবে ততক্ষণ বাড়ি ছাড়ার কথা মুখে এনো না। কেন মানবে না? কি অপরাধ আমাদের? স্পষ্ট করে জানাও। মিসেস যিশু চলে যেতে নিলে এবার স্বয়ং মিসেস যিশুর মুখোমুখি দাঁড়ালেন। ছোট জায়ের মুখে দেখে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তোর স্বামীর সঙ্গে তুই যেতেই পারিস, কিন্তু আমার ছেলেদের অপরাধ জানিয়ে যা। কেন অদৃশ্য আঙ্গুল তুলছিস আমার ছেলেদের দিকে? ঠিক কোন কারণে মানতে পারবি না? আমার তো মানতে সমস্যা নেই, তাহলে তোর কিসের সমস্যা? আমার সমস্যা একটাই, আমি খারাপ না, আমার শিক্ষা খারাপ। যদি শিক্ষা ভালো হতো তাহলে একসাথে দুজনে বিপদে যেত না, আমাকে সকলের কাছে প্রশ্নবিদ্ধ করতে কাঁধে পথ খুলে দিত না। আমার ছেলেরা তোর পথে কাটা বিপদ? কি বোঝাতে চাইছিস তুই? এতদিন তো তোর আর আমার সন্তান বলে কিছু ছিল না, তবে আজ কেন? নাকি এতদিন ছল করেছিস? যা ভাববি তাই। আজ থেকে ধরে না আমি মরে গেছি, তবে তোমাকে স্বার্থপর দুটো দায়িত্ব দিয়ে গেলাম, যা ইচ্ছে করার করো। যে মেয়েরা মায়ের কথা ভাববে না, আমিও তাদের কথা ভাববো না। এই কথা বলে মিসেস যিশু যাকে সরিয়ে চলে যেতে নিলে তে মায়ের আঁচল টেনে ধরলো, মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে কাঁদতে বলল, যেও না আম্মু, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে দুদিনের ভালোবাসা পায়ে পিছে চল আমার সঙ্গে। এই কথা শুনে তো থমকে গেল, ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোপাতে বলল, মেনে নাও না আম্মু, আমরা চারজনে অনেক। এই কথা শেষ করতে পারলো না, তার আগে মিসেস যিশু সজোরে 2 থাপ্পড় মেরে বসলেন তার গালে। এবার জাঙ্কুক যেন রাগে মাথা হারালো, সে চোখ বন্ধ করে তেড়ে যেতে নিলে আটকে ফেললো জ্যাকসন। তবুও থামলো না, কঠিন সুরে বলল, যখন তখন গায়ে হাত তুলে কি বোঝাতে চাও? মেয়ে তোমার একারই আছে, আর কারো মেয়ে নেই? আর কেউ মেয়েকে শাসন করে না? অহেতুক কথা আসছেই বা কেন? আমাদের মানতে সমস্যা থাকলে বলতে বাধা কিসের? ও, এখন কি আমি আমার মেয়েকেও শাসন করতে পারবো না? শাসন করতে গেলে তোদের পারমিশন নিতে হবে। শাসনেরও লিমিট থাকে, কথা হচ্ছে সবার সামনে ওর গায়ে হাত তোলে কেন? মেন কালপিট হচ্ছে আমি, আমাকে মারতে ওকে কেন মারলে? কেন বারবার কারণে অকারণে ওর গায়ে হাত তোলো তুমি? সমস্যা কি তোমার? আর কতবার বারণ করবো তোমাকে যে ওর গায়ে হাত তুলবে না? আমি সহ্য করতে পারি না, আমি লিমিট বুঝি না, বোঝার যোগ্যতা আমার নেই। আমি সরে যাচ্ছি, এবার থেকে যা যা ভালো লাগে করুক। জাঙ্কুক জ্যাকসনের থেকে নিজেকে ছাড়িয়ে মিসেস যিশুর মুখোমুখি দাঁড়ালো, বুক উঁচিয়ে তেজ চাহনিতে তাকিয়ে থমথমে সুরে বলল, তুমি মেন টপিকে না এসে বারবার পিছিয়ে যাচ্ছ। যা বলা সরাসরি বলো, আমি শুনতে চাই তোমার সমস্যার কথা। বলো, কোন দিক থেকে আমরা অযোগ্য? কি নেই আমাদের? আমরা বান্ডলে, নেশাখোর, মেয়েবাজ, নাকি বেকার? কোনটা? নাকি আগে থেকে কাউকে জামাতা হিসেবে খুঁজে রেখেছো? বলো কোনটা? আচ্ছা, তারা আমাদের থেকে হাই লেভেলে? নিশ্চয়তা নিয়েছো তোমার মেয়ে তাদের কাছে ভালো থাকবে? জাঙ্কুকের কথা জানো মিসেস যিশু গায়ে জ্বালা বাড়িয়ে দিল। উনি দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টি ছুঁড়ে বললেন, সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। কেন দিবে না? না দিলে কিসের এত বিরোধিতা? ওকে মানলাম, যাও দিও না কৈফিয়ত, তাহলে মেয়ে দাও। দুদিকে যদি মোটো এটা রাখো তাহলে তো হবে না। হয় বলো কেন মানবে না, আর নয়তো মেনে নাও। উপযুক্ত কারণ ছাড়া আমাদের দিকে আঙ্গুল তুললে আমরাই বা মানবো কেন? আমার সমস্যা তোমরা জীবন বাড়ির ছেলে, আমার সমস্যা তোমরা জীবন জিনের ছেলে। আর প্রধান সমস্যার কথা যদি বলি তাহলে বলবো যে বাড়ির বউ আমি, সে বাড়ির বউ হবে না আমার মেয়েরা। যদি হয় তো থাকবো না আমি সে বাড়িতে। কেন থাকবে না? তুমি করবে তোমার স্বামীর সংসার, তোমার মেয়েরা করবে ওদের স্বামীর সংসার। তাহলে সমস্যা কোথায়? কেন অযৌক্তিক কারণে এত কথা, এত তর্ক? মিসেস যিশু একটা কথা বললেন না, পাশ কাটিয়ে রুমে চলে গেলেন। ওনার যা দেখে মিস্টার বোকামো গেলেন সহধর্মীকে বোঝাতে। আজকে মিসেস যিশু যেন বোঝার অবস্থাতে নেই। উনি আধা ঘন্টার মধ্যে লাগেজ টানতে টানতে বেরিয়ে এলেন। মিস্টার বোকামের কথা মানতে নারাজ। মিসেস জেনিও পারলেন না ওনাকে বোঝাতে, ফলে ব্যর্থ হয়ে কাঁদতে লাগলেন। মিস্টার নামজুন শুধু নীরবে দেখতে থাকলেন সোনার সংসার ভেঙে যাওয়ার দৃশ্য। মিসেস যিশু কি ভেবে যেন পুনরায় ফিরে এসে ওনার সামনে দাঁড়ালেন, হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া, কারো কোনো দোষ নেই, কারো প্রতি আমার কোনো অভিযোগও নেই। ফলে ঝুড়িতে যখন একটা আম পচে যায় তখন বাকি আম ভালো রাখতে পচা আমটাকে সরিয়ে ফেলতে হয়। আমি সেই পচা আম, তাই নিজে থেকে সরে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকবেন, আসছি। এই কথা বলে উনি আর দাঁড়ালেন না, গটগট করে বেরিয়ে গেলেন। এক ছুটে মায়ের কাছে গিয়ে পা আঁকড়ে ধরে বসে পড়ল। মিসেস যিশু আজকে পাথর বনে গিয়ে তেল থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। মিস্টার বুকামো বেরিয়ে এলেন। বেরিয়ে থেকে মনে হচ্ছে উনিও চলে যাচ্ছেন। ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না দেখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। বাবা মাকে যেতে দেখে জিমিন এবার তেকে উঠে দরজা দিকে এগোতেই সুগা পথ আটকে দাঁড়ালো। জিমিনের চোখে চোখ রেখে বলল, এক পাও কোথাও যাবি না। যাবো।
বান করছি আমি, শুতে বাধ্য নই আমি। আমাদের বাবা মা যেখানে আমরাও সেখানে। ভালোবাসা মানে এই না বাবা মায়ের সঙ্গে ত্যাগ করব। যদি তাই করতে হয় তাহলে দরকার নেই ভালোবাসার। কথাখানা যেন সুগার পুরো মস্তিষ্ক এলোমেলো করে দিল। তার জিমি তাকে ছেড়ে চলে যাবে এই কথা মুখ ফুটে বলছেও এত বড় স্পর্ধর। সুগার আগে দিক শূন্য হয়ে জিমিনের কথা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। তারপর চিৎকার করে বলল, এই বেমানে বাচ্চা, কি বললি আবার বল বল। আমার রেখে কোথায় যাবি, কোথায় যাবি তুই? প্রচন্ড ব্যথায় জিমিনের গালের হাড় যেন ভেঙে এলো। জ্যাকসন মিস্টার কাই দ্রুত গিয়ে কোনো মতে তাকে ছাড়ালো। ছাড়া পেতেই জিমিন আর কোনো দিকে না তাকিয়ে বোনের হাত ধরে বেরিয়ে যেতে ঠিক খপ করে জাংকুকের পাঞ্জাবি আঁকড়ে ধরলো। হাওয়া করে কাঁদতে থাকলো করুণ সুরে। জাংকুক লাল বর্ণ চোখে শুধু তাকিয়ে দেখলো তে কান্নারত মুখ। জিমিন বোনের হাত ছাড়িয়ে টানতে সুগা আবার তেড়ে যেতে গেল জিমিনের দিকে। এবার জাংকুক সুগাকে আটকে ধরে বলল, যেতে দাও। এই কথা শুনতে সুগা অবাক চোখে তাকালো জাংকুকের দিকে। আর জাংকুক ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জিমিনের দিকে টেনে নিয়ে যাওয়া দৃশ্যের দিকে। বোনেরা চলে যাচ্ছে দেখে ইয়নজুন ছবিরও কাঁদতে কাঁদতে ছুটলো ওদের পিছু পিছু। মিসেস জেনি মিস্টার কাই আর জ্যাকসনে দৌড়ে গেল তাদের ফেরাতে। মিস্টার বোকাম কেবলে গাড়ি স্টার্ট করেছে। হুইল ঘোরাতেই দেখে জিমিন আত্মেও কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে বাড়ি থেকে। হাত থেমে গেল ওনার, সেই সঙ্গে ওনার বুকটা যেন ভেঙে খান খান হয়ে গেল। হুইলে মাথা থেকে দু চোখ বন্ধ করতে চোখের তারায় ভাসতে থাকলো বড় ভাইয়ের মুখ, যার ছায়া এতদিন জীবন নিবাসের প্রতিটা সদস্য ছিল সুরক্ষিত। বাবা মা মারা যাওয়ার পরে যে ভাইয়ের স্নেহে বাঁচার শক্তি খুঁজে পেয়েছিলেন, আর সে ভাইয়ের বুকে যন্ত্রণা ছুরি বসিয়ে চলে যাচ্ছে স্বার্থপরের মতো। এদিকে সহধর্মী কেউ ছাড়তে পারবেন না, কারণ পৃথিবীর বুকে উড়ে ছাড়া আর কেউ নেই মিসেস যিশুর। যারা আছে তারা সুষমের মাছি। এদিকে বাড়িতে কোনোদিন এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য ইয়নজুন ছবির ভয় কুকড়ে গেছে। তবে যখন বুঝলো তাদের বোনেরা ছেড়ে চলে যাচ্ছে, তখন যেন তাদের হুঁশ ফিরল। হাওয়া করে কেঁদে মিসেস যিশুর আঁচল ধরে বলতে লাগলো, ও ছোট বাচ্চি ওটা, তুমি গেলে আমাদেরকে কে টিফিন বানিয়ে দিবে? আম্মুর মায়ের হাত থেকে কে বাঁচাবে? আমরা কার হাতে রান্না খাবো? এই কথা শুনে মিসেস যিশু গাড়ি থেকে নেমে বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলেন। তাদের ছোট ছোট মুখে চুমুতে ভরিয়ে দিয়ে মিসেস জেনির উদ্দেশ্যে বললেন, মেরো না, একটু বুঝিয়ে বলো। মিসেস জেনি একটা কথা বললেন না, একরাশ অভিমানে তাকিয়ে রইলেন ছোট জায়ের দিকে। তবে না বলে থাকতে পারলেন না, তাই বলেই ফেলেন, বড় ছেলে দুটোকে একেবারে ভেঙে চলে ছোট ছেলে দুটোকে আর ভালোবাসা না দেখালেও চলবে ছোট। আজ প্রমাণ করে দিলি রক্তের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আপন হয় না। এই যে আমরা তোর আপন হতে পারিনি। এই কথা শুনে মিসেস যিশু শুধু হাসলেন। তারপর জ্যাকসনের মাথায় হাত বুলিয়ে মলি ভেসে গাড়িতে উঠতে গেলে জ্যাকসন ওর হাতটা আঁকড়ে ধরলো। তারপর হাতের উল্টো পিঠে কপাল ঢেকে কান্না ভেজা কণ্ঠে বলল, একটু ভালোবাসা পাই বলে মাকে ছেড়ে তোমাদের এখানে পড়ে থাকি। দেশে আর আছি বা কদিন, আমরা তো তোমারই ছেলে তাই না? আমাদের ভুলগুলো না হয় একেবারের মতো মাফ করে দিয়ে কুলে ফিরে নাও। খুব ভালো থাকিস আব্বা, আমার দোষ সবসময় সঙ্গে থাকবে। এ কথা বলে সবার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে বসলেন। জিমিনতেও ততক্ষণে উঠে বসেছে। এখনো দু হাতে মুখখানা ঢেকে হাওমাও করে কাঁদছে। তার বুক ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। জাংকুকে ছাড়া থাকবে কিভাবে সে? তার বিশুদ্ধ পুরুষটাকে না দেখে বাঁচবে বা কিভাবে? আজকাল তাকে ছাড়া দমটা যেন আটকে আসে। এদিকে সব বাধা ছেড়ে যেতে যখন হবে, মিস্টার বোকাম দেরি করলেন না। নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেন। ধীরে ধীরে গাড়িটাও চলতে চলতে মূল ফটক বেরিয়ে গেল। সেই সঙ্গে খান খান হয়ে গেল তিলে তিলে করা জীবন নিবাসের সুখে মোড়া সুখ সাম্রাজ্য।